নমস্কার বন্ধুরা, স্বপ্নজালে গপ্পের ছোট্ট বন্ধুদের জন্য আমার লেখা আজকের গল্প মহিষাসুর মর্দিনী। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল থেকে গুবলুর মনটা ভীষণ ফুরফুরে। কাল ভোরবেলা মহালয়া, আজ স্কুল হয়ে ছুটি পড়ছে একদিনের জন্য। কিন্তু সে আগে ভাগেই মায়ের কাছ থেকে আরও একদিন ছুটি চেয়ে নিয়েছে। তার একটা বড় কারণ, সে এই প্রথম স্টেজে উঠবে। একটু খোলসা করেই বলি, গুবলুদের পাড়ার বড়রা এবার ঠিক করেছে রাতে পিকনিক করে তারা সবাই মিলে ভোরবেলায় মহালয়া শুনবে। তারপর বিকেলে হবে ফাংশন, তাও আবার মহিষাসুর মর্দিনী। এই ফাংশনে নাচ, গান, আবৃত্তি অনেক কিছুই থাকবে, কিন্তু বিশেষ আকর্ষণ ওই নাটকটি। গুবলুর বেশি ভালো লাগার কারণ, সে এই নাটকে কার্তিকের রোলে সিলেক্ট হয়েছে। যদিও ছোট পাঠ, তবুও মনটা ভীষণ খুশি। প্রায় 1 মাস ধরে রিহার্সাল হয়েছে। নিজের পাঠটুকুনি গুবলু খুব সুন্দরভাবে মুখস্থ করেছে, আবার আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করে নিয়েছে। এরই মধ্যে ঠাম্মার কাছ থেকে কার্তিক সম্বন্ধে সে অনেক কিছু জেনেছে। শুধু একটা ব্যাপারে প্রথম থেকে গুবলুর মনটা কেমন যেন খচখচ করছিল। ঠাম্মার কাছ থেকেই শুনেছে একবার নাকি কার্তিক আর গণেশের মধ্যে কে বুদ্ধিমান এই নিয়ে মতবিরোধ হয়েছিল। তখন মা পার্বতী বলেছিলেন যে 3 বার বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে সবার আগে ফিরে আসতে পারবে সেই বুদ্ধিমান বলে ঘোষিত হবে। এই শুনে কার্তিক তো তার ময়ূরে চেপে উড়ে গেছিল বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে। কিন্তু গণেশ মা পার্বতী আর বাবা মহাদেবকে 3 বার প্রদক্ষিণ করে বলেছিল, তোমরাই আমার বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই আর কোথাও যেতে হবে না। এদিকে কার্তিক বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে ফিরে এসে দেখে গণেশ আগেই চলে এসেছে। এই ঘটনার পরে গণেশকেই তারা বুদ্ধিমান বলে ঘোষিত করেছিল। কার্তিককে এত সুন্দর দেখতে, অথচ সে বোকা, এটা মানতে গুবলুর খুব অসুবিধা হচ্ছিল। পরক্ষণেই ভাবল, যাকগে, অত ভেবে কি হবে, এই ঘটনা তো আর নাটকে দেখানো হবে না। নিজের মনকে বুঝিয়ে বলে, এই গল্পটা নিশ্চয়ই ঠাম্মা ছাড়া আর কেউ জানেই না। রাতে পাড়ার বড়রা রান্না করলো, সবাই মিলে তারা শালপাতায় খেলো। ভোরবেলা 4টের সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়াও শুনল। মহালয়া আর আকাশের পেজা তুলোর মতন মেঘ দেখলেই মনটা পুজোর কথা মনে করিয়ে দেয়। এত ভোরবেলা গুবলু কখনো ওঠেনি। তার থেকে এটা বললে ভালো হয়, এর আগে কখনো পাড়ার সকলের সাথে মন্দিরের চাতালে বসে মহালয়া শোনেনি। গুবলুর সাথে বাবা আর দাদু এসেছিল। তুতুন এখনো ছোট, তাই সে মায়ের কাছে বাড়িতেই রয়েছে। মা আর ঠাম্মা বাড়িতেই মহালয়া শুনছে। শান্ত ভোরবেলা রেডিওতে মহালয়া শুনতে শুনতে দাদুর হাত ধরে গুবলু দূরের রাস্তা দিয়ে চলে যাওয়া আগ বোঝাই গাড়ি দেখেছে। পূর্ব দিক লাল হয়ে সূর্যোদয় দেখেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে আকাশের বুকে উড়ে যাওয়া পাখিদের কলরব সে কান ভরে শুনেছে। এটা তার জীবনের শ্রেষ্ঠ সকাল। সে সারা জীবন এই সকালের কথা মনে রাখবে। মিষ্টি একটা সকালের অনুভূতি নিয়ে সে যখন বাড়ি ফিরছিল, তখনই ঘটল একটা বাজে ঘটনা। বাবা তাকে গলির মোড়ে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বাজারে চলে গেছেন। তিনি জানেন এটুকুনি রাস্তা গুবলু একাই যেতে পারবে। কিন্তু কিছুক্ষণ পরেই অজিতেশবাবুর পকেটের ফোনটা বেজে উঠল।
ওপাশ থেকে শোনা গেল স্ত্রীর গলা। তিনি একটু রেগেই বলছেন, হ্যাঁ গো, তোমার কবে আক্কেল হবে? ছেলেটাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে কি তোমার খুব দেরি হয়ে যেত? অজিতেশবাবু উত্তর দেন, কেন, কি হয়েছে? ফোনের ওপার থেকে আবার ভেসে আসে, বাড়ি এসেই দেখো। গুবলুর মার একটা ভীষণ বাজে স্বভাব। আর্ধেক কথা পেটে আর্ধেক কথা মুখে রেখে তিনি মানুষকে সাসপেন্সে রাখতে ভালোবাসেন। অজিতেশবাবুকে চিন্তায় ফেলে তিনি যে কি সুখ পান অজিতেশবাবু তা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেননি। তবে এটা বুঝতে পেরেছেন ছেলে বাড়ি পৌঁছেছে। হয়তো রাস্তায় কুকুরে তাড়া করেছিল বা এরকম কিছু হবে, কিন্তু তিনি মনে মনে প্রমাদ গুনলেন, বাড়িতে গিয়ে রায়বাগিনীকে সামলে তবে অফিস যেতে হবে। আজ আর ভালো করে বাজার করতে পারলেন না, হাতের কাছে যা পেলেন তাই নিয়ে বাড়ির পথ ধরলেন। বসার ঘরে গিয়ে দেখেন গুবলুর হাতে ব্যান্ডেজ বাঁধা। কাছে যেতেই সে কেঁদে ফেলল। অজিতেশবাবু তার মাথায় হাত বুলিয়ে দিতেই গুবলু ফোপাতে ফোপাতে বলল, নাটকের কি হবে? আমাকে যদি বাদ দিয়ে দেয়? অজিতেশবাবু সস্নেহে তাকে কাছে টেনে নিয়ে বললেন, কেন বাদ দেবে? আমি আছি না। তারপর স্ত্রীকে কাছে পিঠে না দেখতে পেয়ে গুবলুকে জিজ্ঞাসা করতেই জানতে পারলেন তাদের পাশের পাড়ার বান্টি বলে একটা ছেলে এই নাটকে অংশগ্রহণ করেছে। একটু সন্ডা মতন দেখতে বলে তাকে অসুরের পাঠটা দেওয়া হয়েছে, কিন্তু সে নিজেকে খুব সুন্দর মনে করে আর অসুরের পাঠ করতে সে নারাজ। সে কার্তিকের পাঠ করতে ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু কোনোভাবেই যখন কার্তিকের পাঠ পেল না তখন গুবলুর ওপর আক্রমণ চালালো। আজ সকালবেলা গুবলু যখন বাড়ি ফিরছিল তখন তার সাথে রাস্তায় দেখা হয়েছিল। বান্টি তাকে শাসিয়েছিল সে যেন কিছুতেই আজকে রাত্রিরে নাটকে যোগদান না করে। সে নাকি একাই কার্তিক আর অসুরের পাঠটা করে দিতে পারবে। এরপর ধাক্কা মেরে গুবলুকে রাস্তায় ফেলে দেয় আর তার ফলেই তার হাতটা কেটে যায়। কতটা কেটেছে সেটা দেখার জন্য ব্যান্ডেজটা খুলতে যাবেন, তখনই স্ত্রীর ডাকে তাকে রান্নাঘরে যেতে হলো। তিনি রান্নাঘরে যেতেই স্ত্রী একটু চাপা স্বরে বললেন, এই ছেলের কি কোনো ব্যবস্থা তুমি করতে পারবে, নাকি আমি ওর মা বাবার সাথে দেখা করব? এরই মধ্যে রিহার্সালে নাকি ক্লাবের বাথরুমে আটকে রেখেছিল। গুবলু এতদিন বলেনি, এখন ভয়ে বলছে। অজিতেশবাবু চুপ করে আছেন দেখে স্ত্রী বললেন, ও বুঝেছি, তোমার দ্বারা কিছু হবে না, আমি আজকে ওর মা বাবার সাথে দেখা করে আসব। অজিতেশবাবু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন, তারপরে একটু ভেবে বলেন, তোমাকে কিছু করতে হবে না, আজকের দিনটা যাক, আমি এর ব্যবস্থা একটা করব। তিনি স্নানে যাচ্ছিলেন, হঠাৎ করে কি যেন মনে পড়তেই আবার রান্নাঘরে ফিরে আসেন। তারপর স্ত্রীকে নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, কি গো, কতটা কেটেছে? স্ত্রী একটু হেসে খুব স্বাভাবিকভাবেই বলল, ও বেশি না। এবার অজিতেশবাবু হা হা করে উঠলেন, তাহলে অত বড় ব্যান্ডেজ বেঁধেছ কেন? দেখে তো আমার পিলাই চমকে গেছে। স্ত্রী আবার হেসে বললেন, হাতের কাছে ব্যান্ডেজটা পাইনি তাই। অজিতেশবাবু যখন অফিসে যাচ্ছিলেন তখন রাস্তায় বান্টির সাথে দেখা হয়েছিল। বান্টি আর একটা ছেলে কি নিয়ে যেন আলোচনা করছিল। অজিতেশবাবুকে দেখেই চুপ করে গেল। অজিতেশবাবু কিছু হয়নি এমন ভান করে পাশ কাটিয়ে চলে যেতেই তারা আবার আলোচনা শুরু করলো। বান্টির বন্ধুটা বান্টিকে জিজ্ঞাসা করলো, কি রে, কি বলছিলিস যেন, বল। বান্টি এবার গম্ভীর হয়ে বলল, আর কিছু বলবো না, নাটকে দেখবি কি করি। এবার তার বন্ধু আবার বলল, বল না রে।
বান্টি এবার তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, কাউকে বলবি না কিন্তু, আমি ঠিক করেছি এবার মহিষাসুর মর্দিনীতে অসুর শুধু হাঁ হাঁ করে হাসবে না, সে ডায়লগও বলবে। প্রতি বছর শুধু অসুর হা হা করে হাসবে আর মরে যাবে, তা এবার হবে না। মরতে যখন হবেই তখন কিছু বলেই মরব। ক্রমে সন্ধ্যা হলো। সেজে গুজে নাটকের জন্য সবাই প্রস্তুত হচ্ছে। মেকআপের কোনো লোক আসেনি, পাড়ার বড়রাই তাদের সাজিয়ে দিচ্ছে। কেউ কেউ আবার বাড়ি থেকেই সেজে এসছে। গুবলুও বাড়ি থেকে সেজে এসছে। আজ কেন জানি না সন্ধ্যে থেকেই বারবার পটি পাচ্ছিল। মা বলল ওটা কিছু না, প্রথমবার স্টেজে উঠছে বলে টেনশানে হচ্ছে। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, স্টেজে নাচ গান আবৃত্তি হচ্ছে। প্রোগ্রামের সঞ্চালনা করছেন ভোলা জেঠু। গুবলুর বাবাও আছে স্টেজের ওপাশে। আজ বড়দের অনেক কাজ। গুবলু ঠাম্মা আর মার সাথে দর্শকের আসনে বসে আছে। নাটক শুরু হলে তবে যাবে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। স্টেজে দেখা যাচ্ছে কার্তিক তার মা পার্বতীকে জিজ্ঞাসা করছে কেন অসুরকে বধ করা হয়েছিল। যদিও এটা মহিষাসুর মর্দিনীর অংশ নয়, তবুও রাখা হয়েছিল যাতে ছোটরা নাটকের মাধ্যমে কিছুটা পুরাণ জানতে পারে। কার্তিকের প্রশ্নে দেবী উত্তর দিলেন, অসুর যখন অমরত্ব লাভ করে সারা স্বর্গ দাপিয়ে বেড়াচ্ছিল, তখন দেবতারা ভয় পেয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অসুরকে বধ করার জন্য সমস্ত দেবতাদের তেজ দিয়ে তৈরি হয়েছিলেন মা দুর্গা। তিনি অসুরকে বধ করে স্বর্গে মর্তে শান্তি ফিরিয়ে এনেছিলেন। এই পর্যন্ত বলার পরে অট্টহাসির শব্দ শোনা গেল। স্টেজে স্পটলাইট গিয়ে পড়ল অসুরের মুখে। সত্যি কি সুন্দর লাগছে অসুরের সাজে বান্টিকে। একরাশ কোকড়ানো চুল কাঁচ ছুঁয়েছে, ঠোঁটের ওপর মোটা একটা গোঁফ, কত গয়না পড়েছে। সব মিলিয়ে গুবলুর বান্টি দাদাকে খুব সুন্দর লেগেছে। স্পটলাইট অসুরের মুখ থেকে সরে গেছে। এখন পুরো স্টেজেই আলো ছড়িয়ে আছে। কয়েকজন দেবতা মেঘের আড়ালে দাঁড়িয়ে আছে। গুবলুও তাদের মধ্যে ছিল। আর মেঘা দিদি পিঠে 10 হাত লাগিয়ে হাতে ত্রিশূল নিয়ে অসুর বধ করতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু একই কাণ্ড, যখন তারা রিহার্সাল দিয়েছিল তখন তাদের শেখানো হয়েছিল 3 বার অসুর হাসবে আর 3 বার মেঘের আড়ালে লুকাবে, তারপর দুর্গার সামনে এসে শুয়ে পড়বে আর দুর্গা অসুরকে বধ করবে। কিন্তু এখানে অসুর কিছুতেই সামনে আসছে না, বারবার মেঘের পিছনে লুকিয়ে পড়ছে আর অট্টহাসি করছে। এই অবস্থায় সব থেকে বিপদে পড়েছিল দুর্গা। পিঠে 10 হাত লাগিয়ে সে বেচারা নড়াচড়া করতে পারছে না, তার ওপর অসুরের পেছনে দৌড়াতে গিয়ে তার শাড়ি খুলে যাওয়ার জোগাড়। অসুরের এই কাণ্ড দেখে দুর্গা ভ্যাবাচাকা খেয়ে বারবার স্টেজের পাশে যেখানে বড়রা আছে তাদের দিকে তাকাচ্ছে। অবশেষে তার মুখটা কাঁদো কাঁদো হয়ে গেছে। এই অবস্থায় ভোলা জেঠু বান্টিকে বেশ ধমক দিয়ে বলল, হ্যাঁ বান্টি, বান্টি শুয়ে পড়, বান্টি। কিন্তু বান্টিও শোবার পাত্র নয়। সে এবার চিৎকার করে বলতে শুরু করলো, প্রতি বছর অসুর হা হা করে হাসবে আর মরে যাবে, তা হতে পারে না। অসুরকেও কিছু বলার সুযোগ দিতে হবে। এবছর অসুর মরবে না। এ তো মহাবিপদ। বড়রা স্টেজের মধ্যে গিয়ে বান্টিকে দুর্গার পায়ের কাছে শুইয়েও দিতে পারছে না। এমন সময় দেখা গেল নারদ নারায়ণ নারায়ণ করতে করতে অসুরের কাছে যাচ্ছে।
নারদকে এই সময় আসতে দেখে অসুর একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, কারণ রিহার্সালে তো এরকম ছিল না। ভ্যাবাচাকা খেয়ে শান্ত হয়ে অসুর দাঁড়িয়ে আছে দেখে নারদ আস্তে আস্তে গিয়ে অসুরের কানের কাছে কি যেন বলল। তারপর আবার সারা স্টেজে নারায়ণ নারায়ণ করতে করতে একবার ঘুরে ফিরে গেল। নারদ চলে যেতেই অসুর মেঘের পাশ থেকে বেরিয়ে দুর্গার পায়ের কাছে শুয়ে পড়ে বলল, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। আস্তে করে ত্রিশূল ঠেকাবি কিন্তু, আমার যদি লাগে না তোর একদিন কি আমার একদিন। ঠিক এই সময় সবচেয়ে করুণ অবস্থায় পড়েছিল দুর্গা। তাকে বলা হয়েছিল যখন ত্রিশূলটা অসুরের বুকে ঠেকাবে তখন যেন বড় বড় চোখ করে তাকায় আর ঘন ঘন নিঃশ্বাস নেয়। কিন্তু মা দুর্গার তখন করুণ অবস্থা। অসুরের শাসানিতে দুর্গার মুখ কাদো কাদো হয়ে রয়েছে। অসুরের বুকে কোনো ক্রমে ত্রিশূলটা ঠেকিয়ে রেখেছে। কয়েক সেকেন্ড পরেই স্টেজ অন্ধকার হতেই ত্রিশূল ফেলে দুর্গা পড়ি কি মরি করে পালালো। আর ততক্ষণে দর্শকের মধ্যে থেকেও হাসির রোল শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই ভোলা জেঠুর কণ্ঠ ভেসে এলো, পরিস্থিতির চাপে পড়ে নাটকে কিছু রদবদল করা হয়েছে। আপনারা নিজ গুণে এই ছোট্ট ছোট্ট দেবতাদের ক্ষমা করে দেবেন। নাটকের শেষে যখন সবাই ক্লাব ঘরে মেকআপ তুলছে তখন গুবলুর বাবা সকলের উদ্দেশ্যে বললেন, এখন কেউ তোমরা বাড়ি যাবে না, আজ আমার তরফ থেকে তোমাদের সকলকে বিরিয়ানি খাওয়ানো হবে। সবাই চেঁচামেচি শুরু করে দিল। কি আনন্দ করে হাত পা তুলে নাচানাচি শুরু হয়ে গেল ক্লাব ঘরের মধ্যে। ভোলা জেঠু গুবলুর বাবাকে একপাশে টেনে নিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে সামাল দিলি কি করে? অজিতেশবাবু মুচকি হেসে বললেন, বান্টি যখন বধ হতে চাইছিল না তখন নারদকে বললাম অসুরকে গিয়ে বল পরের বছর ওর জন্য ডায়লগ রাখা হবে। এখন যদি ও শুয়ে পড়ে তাহলে 1 প্লেট মটন বিরিয়ানি পাবে। আর তাতেই কাজ হয়েছে। এই কথা শুনে প্রোগ্রাম পরিচালনায় যারা ছিলেন তারা সকলে হো হো করে হেসে উঠল। আর ততক্ষণে ভ্যানে করে বিরিয়ানিও এসে পৌঁছালো ক্লাবের গেটের সামনে। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।